নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে আমি আছি বেহালায়, কলকাতার বেহালাতে। আমার সঙ্গে আছে পার্থপ্রতিম পাল, আমার দাদা আর কি। আমাদের একসঙ্গে পরিচয় হয়েছিল মুম্বাই, একটা আমরা সেমিনার করেছিলাম, রেসিডেন্সিয়াল সেমিনার, সেখান থেকে পরিচয় আর কি। তারপরে খুব একজন ভালো মানুষ আর কি। তো উনি বেঙ্গল পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিলেন। সেখান থেকে উনি ম্যানেজমেন্ট প্রফেশনাল কাজ করেছেন দীর্ঘদিন আর কি, প্রচুর অভিজ্ঞতা আছে সেসব বিষয়ে। তারপরে এখন উনি বর্তমানে যে কাজটা করেন আর কি, একদম প্রফেশনাল মাইন্ড কোচ। আমরা জানি মাইন্ড আমাদের খুব পাওয়ারফুল আর কি, সেইটা উনি প্রফেশনালি কোচ করেন। গ্রাফোথেরাপিস্ট তিনি, আর সাইকোলজিক্যাল কাউন্সিলর। বিভিন্ন যারা প্রবলেমে হয় তাদের তিনি কাউন্সিলিং করেন আর কি। তো এই এতগুলো তিনি এখন তার প্রোফাইলে যুক্ত আছে আর কি। এবং সত্যিই সব থেকে যেটা আমার প্রার্থনার প্রতি সব থেকে যেটা ভালো মনে হয়, উনি খুব হেল্পফুল আর কি। মানে আমি অনেকদিন থেকে দাদার সঙ্গে যুক্ত আর কি, প্রায় বছর দুয়েক হলো আর কি। বিভিন্ন গ্রুপের সঙ্গেও যুক্ত। যে কোনো যার কোনো প্রবলেম হলে না, সে অফলাইন অনলাইন বা বাস্তবে আর কি, তিনি ঝাঁপিয়ে পড়েন আর কি। এটা সব থেকে বড় আমার প্রার্থনার দিক আর কি। তিনি মানুষের সবসময় হেল্প করতে প্রস্তুত আর কি, এটা সব থেকে আমার ভালো লেগেছে আর কি আর কি। তো এইটাই। তো তা আপনি যে বললাম যেগুলো আর কি, তো আপনি একটু যদি নিজেরটা একটু বলেন, আমি আমার থেকে আপনি ভালো বলবেন আর কি। কতদিন কাজ করেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে মোটামুটি? আমি প্রায় 17 বছর, মন্ত 2 দশক প্রায় ওয়েস্ট বেঙ্গল কাজ করেছেন ওয়েস্ট আর কি। বেঙ্গল তো পুলিশে কাজ কাজগুলো করেছি। তারপরে আপনি ওখান থেকে ঢুকলেন ওখান থেকে ম্যানেজমেন্টে। ওখান থেকে একটা ধারণা ছিল নিজের। তারপর আমি হিউম্যান রিসোর্স মানে এইচআর এই ফিল্ডে আমি ম্যানেজমেন্ট যোগ্যতা অর্জন করে আমি বেশ কিছুদিন, তাছাড়াও আমার পুলিশে কাজ করার অভিজ্ঞতা অনুযায়ী আমি বেশ কিছুদিন বিভিন্ন কর্পোরেটে কাজ করেছি। এবং সঙ্গে সঙ্গে এইচআর প্রফেশনাল হিসেবেও আমার ব্যক্তিগত একটা ছোট্ট ফ্রিল্যান্সিং হিসেবেও আমি কাজ করেছি। তারপর নিজের ওই এখনকার যে পরিচয় সেটার দিকে নিজের এটা এই ঝোঁকটা কেন আসলো আপনার, এই ঝোঁকটা? জীবনে এটা ছিলই আর কি। এবং আমি যখন পুলিশের একাডেমিতে ট্রেনিং করেছিলাম সে সময়ও তখন আমার রেকর্ড মার্কস ছিল, মানে আমার যেহেতু ন্যাক ছিল পুলিশ বিহেভিয়ার, পুলিশ সায়েন্স, পুলিশ অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, এই সমস্ত যে টপিক বা সাবজেক্টগুলো ছিল সেগুলো আমার কাছে ইন্টারেস্ট ছিল। তো কোনোভাবে হয়তো সেইভাবেই তখন থেকে ধীরে ধীরে এদিকে আসার প্রতি এবং মনের প্রতি গবেষণা তার এই নিয়ে আসে। এটা কি বই পড়া শুরু করলেন না বিভিন্ন রকম ভিডিও দেখা শুরু করলেন কি? আমি এর আগে প্রথম ম্যানেজমেন্ট পড়তে পড়তেই, যেহেতু হিউম্যান রিসোর্স, মানসিকতা, মেন্টাল সায়েন্স সেগুলো নিয়ে একটা অংশ, তো সেটার থেকেই তারপর আমার সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেই কোর্সের যোগদান কলকাতা ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স ম্যানেজমেন্ট, এটা অন্ধ্রপ্রদেশের চিত্তুর বলে একটি সংস্থা আছে, সেখান থেকে আমি এমএস সাইকোলজিক্যাল কাউন্সিলিং করি। এবং তারপর প্র্যাকটিস করছি আমি প্রায় 2011 সাল থেকে আমি প্র্যাকটিস করছি। এবং আমার স্পেশালাইজেশন হলো জেরিয়াট্রিক, মানে ওল্ড পিপল যারা 60-65 উপরে যারা আছেন তাদের। এবং সেটা করতে করতে আমার মনে হয়েছে যে শুধু এটা নয়, মানুষ হঠাৎ করে তো বৃদ্ধ বয়সে উপনীত হয় না, তার শৈশব, কৈশোর, যৌবন, কিন্তু সেখানে জীবনের নানান ঘাত প্রতিঘাতে মনের প্রতি কেউ সেরমভাবে যত্নশীল নয়। আমরা আমাদের বাহ্যিকের প্রতি যতটা যত্নশীল, মনের প্রতি যতটা যত্নশীল নন। এইটার ক্ষেত্রেই তখন আমার মনে হলো যে এই জায়গাটায় একটা ডুব দিই। প্রসঙ্গত বলে রাখি যে আমি ঠাকুর মা স্বামীজি, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ, এবং আমি অদ্বৈত বেদান্তের একজন একনিষ্ঠ ছাত্র, নন ডুয়াল বেদান্ত ফিলোসফির। আমার যা কিছু সেই সেলফ রিয়েলাইজেশন অদ্বৈত বেদান্তের কনসাসনেস, সেটার উদ্দেশ্যেই তো আমি আমার প্রফেশনাল মাইন্ড কোচ গত 6 বছর আগের থেকে আমি নানান রকম বিভিন্ন মেন্টাল কোচ আছেন এবং আমার এই সাবজেক্টের বিভিন্ন মেন্টার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করি। একাধিকে কর্পোরেটে যে লাইফ কোচ আছেন বিভিন্ন তাদের সঙ্গে, এবং স্পেসিফিক মনোবিকাশের জন্য আমি রাজযোগ, ধ্যানযোগ এগুলোর আমি সান্নিধ্যে এসেছি। নিজে আমি আমার যারা মাস্টার আছেন তাদের প্রতি উদ্বুদ্ধ হয়েছি। বর্তমানে আমার যে মিশন হলো যে আগামী যে
আমার শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত আমি আমার 10,000 মানুষের প্রতি পৌঁছানো, যাদেরকে স্ট্রেস রিডিউসড লাইফ তারা যাতে নিতে পারেন, সেটা আমার এটা খুব মিশন। দারুণ একটা মিশন, কারণ এখন স্ট্রেসটা মানুষের একটা অঙ্গ হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষের দেখবেন স্ট্রেস আছে, হ্যাঁ, স্ট্রেস অ্যাংজাইটি স্ট্রেস এখন স্বরূপ কমন আর স্ট্রেস তো আসবেই, কিন্তু স্ট্রেসকে অ্যাভয়েড করা না। আমি হয়তো সেটার কথার প্রসঙ্গে আসবে। আমাদের একটা স্ট্রেস মানে একটা অ্যাভয়েডিং পার্ট, এটা নয়। আবার অনেকে স্ট্রেসকে খুব ভালো এই প্রসঙ্গে বলে থাকেন। তো সেটা জীবনের একটা অঙ্গ। সমুদ্রে যেমন ঢেউ থাকবেই, সংসার সংসার তো বহির্জগতে কিছু নেই, আমি তুমি এই সংসার। যখন থেকে স্পন্দন শুরু, মার গর্ভে থাকাকালীন অবস্থা থেকে প্রথম ভ্রূণ, যবে থেকে শ্বাস শুরু, তবে থেকেই সংসার শুরু, তবে থেকেই স্ট্রেস শুরু। তো সেই মা কাছ থেকে পৃথিবীর আলো দেখার সময়ের থেকেই স্ট্রেসের সূত্রপাত, এবং শেষ বায়ু পর্যন্ত। তাকে ঠেকিয়ে রাখা নয়, তাকে গ্রহণ করে এগোনোই হচ্ছে, আমি আগেও বলেছি যে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ অদ্বৈত বেদান্তর কনসাসনেসের কিভাবে আমরা আমাদের মনের প্রতি রাখবো। কেননা চারিপাশে মনোবিদ বা মনোজগতের যারা লোক আছেন, তাদের বেশিরভাগই কিন্তু ব্রেন নিয়ে কথা বলে, তারা কিন্তু মন নিয়ে কথা বলেন না। আমার এটা অদ্ভুত ব্যাপার, নিউরোসায়েন্টিক, কিন্তু মন নিয়ে কথা বলার এবং মন যা কিনা একটা অবজেক্ট, সেটা নিয়ে কথা বলা। তো প্রসঙ্গত আমি আমার মিশন বললাম। আচ্ছা, আরেকটি গ্রাফোথেরাপিস্টের পার্টটা আমি বলছি। গ্রাফোথেরাপিস্ট ওই মনের কাছে পৌঁছানোরই, এবং তার টুল হলো আমার হ্যান্ডরাইটিং, মানে আমার ব্রেন রাইটিং। আমার লেখা দিয়ে আমি আমার জগতের সঙ্গে সংযোগ স্থাপন করি। একটা স্বাক্ষর বা একটা অক্ষর যেটা আমি লিখি, সেটা কিন্তু আমি যদি হাতে এরকম করি, আমি কিন্তু আমার চরিত্রর একটি অংশ অঙ্কন করলাম আমার ব্রেনের সঙ্গে সংযোগ স্থাপনের। আমি যদি আমার সিগনেচারটা করি, সেটা যদি আমি শ্যাডোতেও করি, তাহলে আমি জগতের সঙ্গে, আমার নাম পার্থপ্রতিম পাল, আমি সেটা শ্যাডো করে লিখলাম। আমি এটা করছি হাতে, আপনারা হয়তো বুঝতে পারবেন, এটা ইনফিনিটি। এটা কিন্তু একটা ব্রেন এক্সারসাইজ, যেটা কিনা অ্যালজাইমার পেশেন্টদের করবার জন্য একবার ডান হাতে, একবার বাঁ হাতে, সকালবেলা ঘুম থেকে উঠে, আর আপনি যদি দুভাবে করতে পারেন, তাহলে ইট ইজ ব্রেন এক্সারসাইজ, যা কিনা আপনার দুই মস্তিষ্ককে সজীব করে। গ্রাফোথেরাপি হচ্ছে অক্ষরের মাধ্যমে জগতের সঙ্গে আপনার যে পরিচয়, আপনার যে সুপ্ত জায়গা, যেটা ভিতরে অন্তর্নিহিত আছে, সেটাকে ঠিক করা যায়, সেটাকে সঠিক করা যায়। শুধুমাত্র সিগনেচারের অংশকে পরিবর্তন করে জীবনের আমূল পরিবর্তন করা যায়। এবং দিস ইজ এ সায়েন্স, এটা কোনো জাদুবিদ্যা নয়। এবং নিউরোলজিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। প্রসঙ্গত আর্থারাইটিস, ডেন্টাল, ইভেন লিভার ক্যান্সার পর্যন্ত বাই গ্রাফোথেরাপি কিউরিং হচ্ছে, এবং তার পদ্ধতিও হচ্ছে। আমি ইন্টারন্যাশনাল কাউন্সিলিং অফ গ্রাফোলজি তার সদস্য। প্রায় ভারতবর্ষে এবং তার সদস্য সংখ্যা প্রায় 7-8 হাজার। এবং ছাত্রছাত্রীদের মনোযোগ ফেরানো, এবং এটাও একটা কাউন্সিলিংয়ের দিক। আপনারা বলতে পারেন যে আমি কেন এর প্রতি ইনক্লাইন্ড হলাম। আমার প্রথম নিশ মাইন্ড কোচিং, দ্বিতীয় নিশ গ্রাফোথেরাপি, অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং পার্ট অফ দ্য চলে আসছে। তো আমি বলি, আপনার একটা, আমি তখন শুনেছিলাম আর কি, এমবিএ করা আছে। হ্যাঁ, আমি এমবিএ করেছি। আমি আসলে পড়তে ভালোবাসি বলে এমবিএ এইচআর করেছি। এমবিএ এইচআর আমি ইকফাই ইউনিভার্সিটি এক্সিকিউটিভ এমবিএ এর আমরা প্রথম ব্যাচ 2008 সালে, চাকরির পর আমি জয়েন করেছিলাম। এবার এমবিএ করতে শুরু করলাম, যদিও এর আগে আমি কম্পিউটার সায়েন্সে এমফিল করেছি এবং চাকরি করতে করতে এমসিএ করেছি। মানে আপনার জানার আগ্রহটা বোঝা যাচ্ছে ছিল আর কি, জানার আগ্রহ, জানার পিপাসা একটা ছিলই।
এবং আমি দীর্ঘদিন যেহেতু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো নিশ্চয়ই হ্যাঁ, নাম শুনে থাকবে, তার যে স্টেট অর্গানাইজেশন স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো, তার সঙ্গে আমি জড়িত ছিলাম দীর্ঘদিন, প্রায় 1 যুগ। এবং অল ওভার ইন্ডিয়া আমি আমার ইস্টার্ন জোনের পুলিশ কম্পিউটার সেন্টার যেটা সল্টলেকে আছে, এখন আরক্ষা ভবন নাম হয়েছে, এবং বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং এন্টায়ার নর্থ ইস্ট সমস্ত রাজ্য পুলিশ এবং আন্ডারে যত কেন্দ্রশাসিত সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এরা সবাই ট্রেনিং করতে আসতেন। সেদিক দিয়ে তাদেরকে কম্পিউটার ওরিয়েন্টেড এবং মোটিভেশনাল ট্রেনিং, সেটাও আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম এবং এনসিআরবির সঙ্গে যুক্ত ছিলাম। সেটা করাতে করাতেই আমি দেখেছি যে প্রযুক্তির প্রতি পুলিশের একটা সব জায়গাতে যেমন ছুত মার্ক ছিল, এবং পুলিশে কম্পিউটারের কিছু জানে না, কারণ অপরাধ বিজ্ঞান এখন ভীষণভাবে আধুনিক, তো সেটা সাইবার ক্রাইমটা বেশি, তো সেসবেও পরিচিতি। এবং তারপর আমি এমবিএতে যোগদান করি, যেন এমবিএ এইচআর। তারপর আমি লেবার ইনস্টিটিউট, স্টেট লেবার ইনস্টিটিউট থেকেও আমি ইকুইভ্যালেন্ট এমবিএ, ওটা স্টেট লেবার ইনস্টিটিউট 2 বছরের একটি কোর্স করায়, রেগুলার কোর্স। তো সেখানে আমি আর পার্থর বাড়িতে প্রচুর বই আছে আর কি। তো আমি বলি এই যে সেলফ হেল্প বই, মানে এই ধরনের যারা যুক্ত থাকে, এটা একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু আর কি, মাইন্ড ব্যাপারটা। তো এই সেলফ হেল্প বই পড়ার নেশা আপনার, এটা জাস্ট শুরু করে আর কি, ওটা মানে অটোমেটিক কি খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন না? না এই বই পড়ার নেশাটা, এটা জন্মের পর থেকে অক্ষর জ্ঞানের প্রতি, এটা আমি আমার যিনি বায়োলজিক্যাল মাদার তার কাছ থেকে আমি পেয়েছি। ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত, ছবিতে বিবেকানন্দ। আমি কিন্তু স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচিত হয়েছি বিলে ছবিতে দেখে। আমি বড় হয়ে গাড়োয়ান হতে চাই বাবার সঙ্গে যখন গাড়িতে চড়ছেন, সেই ছবির বই দেখে। আরও এই সময় যখন জানিয়েছি যে একটা ভিডিও, এখন যেমন স্বরূপ ভিডিও করছে, ভিডিও লোকের কাছে পৌঁছানোর, সেরকম ছবি লোকের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। ও একজন শিক্ষক হিসেবে জানে যে ককে আপনি যত তাড়াতাড়ি বোঝাতে পারবো, আমি একটা কোদালের ক, আমি একটা কাস্তের ক, আমি একটা কৃষকের ক, আমি একটা কাকের ক দেখিয়ে এমন অজগর, তাহলে ছবিটা দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু সেই দিক দিয়ে। কারণ অজগরের ছবিটা থাকলে অজগরের শুরুটা অ দিয়ে, আম আসলে আ দিয়ে বা আপেল। এইভাবে দেশে বা বিদেশে ভাষা কিন্তু ছবির হাত ধরেই কিন্তু সমৃদ্ধ হয়েছে। আমাদের ব্রেনেও তাই। আমরা দেখেছি, স্বরূপ জানে, মেমোরি কোড যারা দেখেছেন বা কনসেন্ট্রেশন বাড়াতে গেলে আমরা কিন্তু আমাদের মস্তিষ্কে কেবলমাত্র ছবিই রাখি, তাই তো স্বরূপ? আমাদের মস্তিষ্কে কিন্তু কোনো অক্ষর থাকে না, আমাদের মস্তিষ্কে কিন্তু শুধু ইমেজ আর ইমেজ। তো আমি পার্থদার সঙ্গে অনেক টপিকে আমরা শুরু করলাম আর কি। তো আজকে যে টপিকটা আছে সেই টপিকে, আজকে এই টপিক কিন্তু অনেক মানে আপনারা মোটামুটি, আমার ইচ্ছা আছে 2-3 মাস পর পর পার্থদার সঙ্গে প্রচুর টপিকে, পার্থদার অসাধারণ জ্ঞান আছে আর কি। তো সেইগুলো আমি চাচ্ছিলাম যে জানুক, জেনে যদি কারো উপকার হয়। অনেক প্রোক্রাস্টিনেশন আছে, বিভিন্ন রকম টপিকে আছে আর কি। তো আজকে যেটা আলোচনা করবো আর কি, যে আমাদের না, অসাধারণ জ্ঞানের থেকেও জীবনে উপলব্ধ জ্ঞান, আমার যেটা উপলব্ধ জ্ঞান, জ্ঞানের প্রথম সূত্র, সেটা আমার জ্ঞান বলে না বলা। জীবনে স্ট্রেস কোচ হিসাবে যতটুকু কাজের সূত্রপাত হয়েছে, জীবনের যে কোনো নলেজের প্রথম বিপদের হাতছানি যখন আমার জ্ঞান বলে আমি সেটাকে বর্ণিত করব। মাই নলেজ ইজ দ্য ফ্যালাসি, মাই অ্যাকওয়ার্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড পার্ট, দিস ক্যান বি দ্য প্রবাবল স্টেটমেন্ট। মানে আমার উপলব্ধ জ্ঞান কখনোই ইজিক্যাল টু আমার জ্ঞান নয়, কেননা যেটা এই মুহূর্তে জ্ঞান সেটা পরবর্তী কিন্তু নেগেট হতে পারে। আমাদের যেহেতু কারণদর্শিত মন, মানে আমরা কারণ এবং ফলাফল এতে বিশ্বাস করে এই জগতের যারা মানুষ আমরা, তো সুতরাং মানে বিবেকানন্দ যা বলেছিলেন যে আমরা একটু বাজিয়ে দেখে বিশ্বাস করা ভালো, তো সেইটা আমার বোঝা দরকার আর কি। তো আজকে জানবো নিড অফ মাইন্ড এবং মাইন্ড গেম আর কি। তো ফর এভরিওয়ান টুডে, নিড অফ মাইন্ডসেট অ্যান্ড মাইন্ড গেম, মানে বাংলাটা করলে মানসিকতা আর
মনের যে ক্রিয়া, এর প্রয়োজনীয়তা আছে এর প্রয়োজনীয়তা সবার জন্য স্বরূপ। মনের প্রয়োজনীয়তা। তা আমার মন, এই বিষয়বস্তুটা আগে বোঝার ব্যাপার আছে। সত্যি কি আমার মন আমার কিনা, এইটা বুঝবার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে এই মনের সঙ্গে কি আমাদের যেটা এখন খুব চলছে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কি জড়িত আছে? ইমোশনাল ইন্টেলিজেন্স একটি গোল্ডম্যান সাহেবের, কিন্তু তার থেকেও বেশি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্টটা বোঝা, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স বলা আছে। আবেগ মনের একটি সূত্রপাত, কিন্তু সামগ্রিক মন নয়, একটা অংশ। দেহ আর মন, এই বিষয়টা আগে আমার মনে হয় স্বরূপ বোঝার ব্যাপার আছে। প্রথম কিন্তু মাতৃগর্ভে যেটি আসে সেটি ব্রেন সেল, আর আমাদের সমস্ত শরীরটা 53 ট্রিলিয়ন সেলস। যারা শুনছেন বা জানছেন, ট্রিলিয়ন হলো 100 বিলিয়ন, আর বিলিয়ন হলো 100 মিলিয়ন, আর 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে সেইভাবে করলে বেশ কয়েক লক্ষ কোটি সেল দিয়ে আমাদের শরীরটা। মাথাটা হলো 3.5 ট্রিলিয়ন, 3 ট্রিলিয়ন, মানে 53 ট্রিলিয়নের মধ্যে 3.5 ট্রিলিয়ন হচ্ছে মস্তিষ্ক। প্রসঙ্গত হতে পারে মন কি সূক্ষ্ম না স্থূল? তাহলে মনের সূত্রপাতটা কোথায়? এর আগে আমার মনে হয় দেহর অংশটা বলে নেওয়া ভালো, যা কিনা আমার দেহ বলছি আমি। যারা শুনছেন তারা কি তাদের একই দেহ? আমার বা তোমার একই দেহ? যা কিনা 10 বছর আগে ছিলাম, আমি কি তখন স্বরূপ সরকার ছিলাম না? তাহলে দেহ কি পরিবর্তিত হলো? হ্যাঁ, তা তো হলো। মন যা কিনা আগে ছিল, তাহলে শৈশব, কৈশোর, যৌবন, এখন যে অবস্থার মধ্যে দিয়ে আছি, তাহলে সেই মন কি পরিবর্তিত? হ্যাঁ, পরিবর্তিত। তাহলে আমি এবং আমার মন প্রথমে বুঝতে হবে, যারা শ্রোতা আছেন, আমার বলার বিষয়ে, আমি এবং আমার মন কিন্তু পৃথক। সবার আগে এটা বুঝতে হবে, আমি এবং আমার মন পৃথক। আমি এবং আমার মন পৃথক। বিষয়টি কেমন? আমি সাবজেক্ট, আমার মন অবজেক্ট। তাহলে সাবজেক্ট ক্যান নেভার বি অবজেক্ট। এই পেনটি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে সিন। আমি কে? সিয়ার। তাহলে আমি দ্রষ্টা, এটা দৃশ্য। তাহলে দ্রষ্টা দৃশ্য তো এক হতে পারে না। ঠিক সেরকম আমার মন, আগে যেরকম ছিলাম এখন যেরকম আছি, তাহলে সমান নয়। মন পরিবর্তিত, আমি অপরিবর্তিত। আমার মন পরিবর্তিত। আমার দেহ যা কিনা অন্য, আমার সিইং, টাচিং, সেন্সিং, হিয়ারিং, স্মেলিং, আমাদের 5টা ইন্দ্রিয় যা দিয়েছে, সেটা অনুযায়ী আমি আগে যা ছিলাম, আমার শৈশবের পার্থপ্রতিম পাল আর এখনকার পার্থপ্রতিম পাল, তো দেহ তো এক নয়, পরিবর্তিত হয়েছে। তাহলে আমার দেহ আর আমি এক নই। গন্ডগোলটা এই আমিতে লুকিয়ে আছে। আমিত্ব আমাদেরকে মনে করে যে আমার দেহ বা মনের প্রতি ওনারশিপ আছে। এই জায়গাটাতেই কিন্তু সমস্ত কিছু সূত্রপাত, আবেগও তাই। গন্ডগোল বা উৎসর। সাগরে তো অনেক ঢেউ আমরা দেখি, তা সোজা ভাষায় বলতে গেলে সাগরের সঙ্গে ঢেউয়ের মিল কি আর তফাৎ কি? সেরকম আমার মনে অনেক কিছু ঢেউ আসে যায়, মনের নানান রকম পরিবর্তন হয়। আচ্ছা, মন কখন পাওয়া যায়? কেন, যখন জেগে থাকবে তখন মন। স্বরূপ, তোমাকে যদি প্রশ্ন করা হয়, কালকে রাত্রে তুমি ধরো একটি স্বপ্ন দেখেছিলে,
তাতে কি তুমি তোমার এক্সপিরিয়েন্স কিছু পাওনি? তোমার উত্তর কি হবে? কিছু পেয়েছি। পেয়েছো। সেখানেও তুমি অবজেক্টকে দেখেছো, সেখানেও তুমি বিভিন্ন ইমেজের সঙ্গে পরিচিত হয়েছো, তাহলে স্বপ্নেও তুমি মনের সাক্ষাৎকার পেয়েছো। তাহলে স্বপ্নের যে অভিজ্ঞতা, অনেকে বলে স্বপ্ন সত্যি হয় না, তাহলে স্বপ্নের অভিজ্ঞতা তো স্বপ্নের অভিজ্ঞতাটা সত্যি। আচ্ছা, আমাদের 3টে স্তর এক্সপিরিয়েন্সের, জাগতিকে 3টে স্তর: জেগে থাকা, স্বপ্ন এবং নিদ্রা। এখন প্রশ্ন হচ্ছে, নিদ্রার সময় মন কি বর্তমান? মন বর্তমান, কিন্তু মনের অভিজ্ঞতা বর্তমান নয়। আরো গভীরে গেলে, মন কি আমাদের ওই 3.5 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি ব্রেন থেকে আসছে? তা কিন্তু নয়। তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা উদাহরণ দিন। আমাদের মানে ব্রেন রিডিউস টু মাইন্ড এটা নয়। এইখানে নিউরোসায়েন্টিস্টের সঙ্গে স্পিরিচুয়াল বা আমাদের যে ধারণা মন সম্বন্ধে গবেষণার আরো রাখে, যা কিনা অদ্বৈত বেদান্ত বলে গেছে, সেখান থেকে কিন্তু সূত্রপাত। এবং আমার বক্তব্য যেটা, যে দেহ মন আবেগ এগুলোর সঙ্গে আমি বা আমার অর্থ হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, দুটো কিন্তু তফাৎ আছে। সেলফ হচ্ছে দেহ মন আবেগ এই অবজেক্টের একটি সংমিশ্রণ, যা কিনা পৃথক করা যায় না। আমাদের টপিক যেটা আছে, যে আজকের মনের প্রয়োজনীয়তা, আমরা একটা ধারণার বশবর্তী হয়ে চলি ছোট থেকে। কিরকম? তোমাকে ভালো হতে হবে, ভালো সন্তান হতে হবে, ভালো ছাত্র হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো পিতা হতে হবে, গোপাল বড় সুবোধ বালকের মতন। আমরা এইসব ফিবলস থেকে জেনে এসেছি যে তোমাকে ভালো হতে হবে, কোনো একটা অনুষ্ঠান হলে তোমাকে এই ভালোভাবে এরম পারফর্ম করতে হবে। আমরা একটা টার্গেট ফিক্স আপ করে দিই। টার্গেটটা কিন্তু আমাদের ইমেজের মাথাতে। অনেকে বলে যে আমি বড় হতাশ, তো আমি বলি হতাশের আগে হচ্ছে উদাস। কি নিয়ে তুমি উদাস? তুমি কোনো তোমার তৈরি আমার তৈরি কতগুলো অক্ষর নিয়ে উদাস, যে অক্ষরগুলো আমার মাথায় একটা ইমেজ তৈরি করেছে, যা কিনা কেবলমাত্র আমারই তৈরি। তো জীবনে চলতে গেলে আমার অর্থ নেই, আমি উদাস। আমার প্রতিপত্তি নেই, আমি উদাস। আমার জীবনে ভালোবাসা নেই, আমি উদাস। আমার জীবনে সম্মান নেই, আমি উদাস। আমার জীবনে গ্রহণ নেই, আমরা তো রিজেকশনও হতাশ হই। আমার জীবনে গ্রহণ নেই, উদাস। অর্থাৎ আমি ঘৃণা, ক্রোধ, স্বার্থপরতা, হিংসা এর মুখোমুখি। আমি স্বীকার বললাম না। এবার আমি স্বীকার কখন ধরে নিচ্ছি? আমি নিজেকে মনে করছি যে আমি এই শব্দটা ব্যবহার করছি, আমি বেচারি। এবার আমি বেচারি মানে হচ্ছে এটা কিন্তু আমি তৈরি করছি আমার মনে, যে মনটা আমার একটা অংশ, যা কিনা আমার সবার জ্ঞাতার্থে বলি, আমাদের এই 3.5 ট্রিলিয়ন সেলের মাত্র 1 থেকে 1.5%, 1.5%ও নয়, 1.5% যারা প্রথিতযশা তারা ব্যবহার করেন, বাকি সবাই 1% ব্রেন ব্যবহার করেন। বাকি অব্যবহৃত হিসাবে 99.9% ওই অবস্থায় মানুষ দেহত্যাগ করে। তো এই সুপ্ত শক্তি যেটা মনের, সেখানেই কিন্তু আপনার আমাদের লড়বার অবস্থা, যে মনের যে অবস্থা, মনের অবস্থাটা অনুসন্ধান করার জন্যই কিন্তু আজকের জীবনে মনটার বোঝবার প্রয়োজন আছে। একটাই কথা শুরু করা যেতে পারে আমাদের জীবনে, যা কিনা আমাদের জীবনে সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু আমরা জীবনে আমাদের যদি খাদ্য না হয়, আমরা যেটা নিয়ে শুতে যাই সেটা হচ্ছে মোবাইল। তো
আমরা একটা কথা ইংরেজিতে বলা আছে, when all are free, when the product is free, then please remember your attention is sold. সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় your attention is sold. আপনি কিন্তু অজান্তেই একটু একটু দেখি, এই একটু দেখির চক্করে কিন্তু আপনি আপনার জীবনের সময়টা দিয়ে দিচ্ছি এবং আমরাও করছি মনোযোগ এবং একাগ্রতা আপনি কিন্তু বিঘ্নিত করছেন। একে ইংরেজি ভাষায় বলে ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, যা কিনা অর্থাৎ আপনার জীবনে পরিবর্তনের প্রথম সূত্রপাত। এবং আমি একটু ইন্টারাপ্ট করছি, এর ফলে কিন্তু ছাত্ররা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দায়ভার কিন্তু আমরা যারা মানে একটুখানি দেখতে গিয়ে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে তারপর সময়টা নষ্ট। হ্যাঁ, আমরা বলি অনলাইনে দেখতে হবে, অনলাইনে করতে হবে। আমরা যেটা করছি, আমরা দেখেছি যে একাগ্রতা আমরা দিতে পারছি না। একাগ্রতা দিতে পারছি না মানেই হচ্ছে আমরা এই যে একটু দেখি, ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, বিচ্ছিন্নতাবাদী মনোযোগ, এই শব্দটা আমার মনে হয় ভেরি পুয়ার ট্রান্সলেশন হয়ে গেল। তো এই জায়গাটাতে আনা, আপনারা শুনছেন এখন, কিন্তু আপনাদের মন হয়তো পড়ে রয়েছে বেলা 1:45 বাজে, এবার তো খাওয়ার ব্যাপার আছে। এখনকার সময় অনুযায়ী আপনারা যখন দেখবেন, ব্যাকড্রপে আমরা সবসময় আরেকটা কথা চিন্তা করি। এই কালচারটা, এই অভ্যেসটা কিন্তু, একাগ্র হওয়ার অভ্যেসটা কিন্তু আমাদের ছোট থেকে নেই। এটা বলি আমি, ক্লাসে হয়তো একটা আছে প্রেজেন্স, স্যার তো পড়াচ্ছেন, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওর অন্য কাজ। হ্যাঁ, এটা তো হয়। আমরা হার্ভার্ডে বা অন্যান্য ম্যানেজমেন্টে আমরা দেখেছি যে একটু শুনলো, একটু গুগল করলো, একটু অন্য কিছু করলো। এটা নয় যে ক্লাসটা লেকচার শুনছে না, শুনছে। আমরা সেই লিসনিং এর 4টে পার্টের মতন স্বরূপ আমরা জানি যে যারা ম্যানেজমেন্টের ছাত্র, যারা এই সাবজেক্টের ছাত্র, জানেন লিসনিং 4 প্রকার। প্রথমে নো লিসনিং, তারপর প্রিটেন্ড টু লিসনিং, শোনার ভান করা, হ্যাঁ হ্যাঁ করছি কিন্তু আমার মন পড়ে রয়েছে, আর সিলেক্টিভ লিসনিং, যাকে কিনা আমরা বলি যে আমি শুনছি, আর ফুল লিসনিং। একটি জীবনের উন্নতি তখন হতে পারে যদি আমরা লিসনিংকে শুধুমাত্র শ্রবণ এটা দিয়ে ধরলেই কিন্তু একটি মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তো মানসিক এবং মনের, আপনার মনকে আপনি কখনো শুনেছেন কিনা সেটাও কিন্তু জানবার ব্যাপার আছে। অর্থাৎ মনের কথা শোনা, বলে না মনের কথা শোনা, মি অ্যান্ড মাইন্ড, এই চক্করেই কিন্তু আমি পড়ে থাকি। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত আমি আমার যে মনের অংশটি আছে তাকে নিয়ে চলছি কিনা। সাধারণত মন মানে কিন্তু আপনার ভিতরে সুপ্ত, ধরে নিন সুপ্তটাকে আমি ধরে নিলাম, মনের বিভিন্ন অংশ থাকে। একটা থাকে মন যেটা কন্ট্রোল করছে, যা কিনা ইগো দিচ্ছে আপনাকে। এখন ইগো স্বরূপ, ইগো মানে হচ্ছে অ্যানালিটিক্যাল এক্সটেনশন অফ মাইন্ড, আমাদের কারণবাদী, কার্যকারণবাদী মন। কিন্তু ইগো মানুষের মারাত্মক ক্ষতি করে। এই কারণে ক্ষতিও করে এবং উপকারও করে। হ্যাঁ, এবার এই ইগোর পার্টটা হচ্ছে, ইগো ছাড়া তো করতে পারে, হার্ট করলে আর কোনো সফল হয়। আমার কথা হচ্ছে যে এই ইগো অ্যানালিটিক্যাল এক্সটেনশন কিন্তু এই সুপ্ত অংশ সম্বন্ধে নির্বিকার, নিউট্রাল বলবো না, কিন্তু নির্বিকার। আমাদের এই সুপ্ত অংশের তাহলে উপায় কি? উপায় হলো এই সুপ্তকে জাগ্রত করার জন্য এই ইগোরই সাহায্য নিতে হবে। সাধারণত পরিশ্রম করব এরকম কোনো অভ্যাস প্রথম থেকে, সেটার জন্য একাগ্র হওয়ার অভ্যেস কিন্তু একদিনে হবে না। একটা সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে। আমি সকালে 5:30টায় উঠবো, আমি কালকের থেকেই সব শুনে একাগ্র হতে শুরু করলাম, কিন্তু আমি 8:30টায় উঠি, তাহলে আমি সেটা আমাকে 10 মিনিট এগোতে হবে। কেননা আমার সুপ্ত অংশে কিন্তু ওই 8:30টা প্রথিত আছে, তাহলে আমাকে ওই হ্যাবিটটা কিন্তু স্টেপেই যেতে হবে। একে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ইনকাম গোল আর প্রসেস গোল। এভারেস্টের সামিটে যেতে গেলে আমায় কিন্তু প্রথম যে বেস ক্যাম্প আছে সেই অংশের কথা ভাবতে হবে, তাহলে ধাপে। তো আমাদের অভ্যাসও কিন্তু, আমি এই উদাহরণটা যারা শুনছেন তাদের জন্য, আমি একটা টুথব্রাশ নিই, প্রথমবারে কিন্তু টুথব্রাশটা নিয়ে আমি বহুবার ফেলে দিয়েছি যখন শৈশব অবস্থায়,
এখন কিন্তু অজান্তেই চোখ বন্ধ অবস্থাতেই কিন্তু আপনি টুথব্রাশে পেস্টটা লাগান, বাইরে পড়ে না। চোখ বন্ধ অবস্থাতেই কিন্তু আপনি ব্রাশ করেন এবং নির্দিষ্ট সময় ব্রাশটা রেখে, ঠিক গাড়ি চালানোর মতন। এটা বিভিন্ন ম্যানেজমেন্ট থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, কম্পিটেন্স অ্যান্ড, তুমি জানো, মাইন্ডফুলনেস।